আমন্ত্রণ প্রবাসের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বের প্রভাবশালী কূটনীতিকরা আগামী নির্বাচনের পাশাপাশি উন্নয়ন ও সংস্কার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা জানতে চেয়েছেন। পাশাপাশি কেমন হবে পররাষ্ট্রনীতি, কতটা সুসংহত থাকবে সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া। লন্ডনে বৈঠক করে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিরা সেসব ইস্যুতেও মতামত জানেন। কেবল যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনই নয়, তালিকায় আছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইসের মতো আরও অনেক কূটনীতিক। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয় দল হিসেবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, আর সেই আগ্রহ থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিদেশিরা। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন থেকে শুরু করে আরও নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কূটনীতিকদের কাছে দলীয় অবস্থান তুলে ধরেছে বিএনপি। এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন। এরই মধ্যে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির গবেষণা বিভাগের সাবেক পরিচালক রস ক্যাম্প সহ আরও অনেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। মতবিনিময় করেছেন কাতারের একজন মন্ত্রীও। তারেক জিয়া একটা বড় দলের সে হলো মেইন লিডার এখন, এবং আগামীতে নির্বাচন যদি ঠিক মতন হয় স্বাভাবিকভাবে সে আরো বড় লিডারশিপে যাবে। বিভিন্ন দেশের যেসব ডিপ্লোম্যাটরা বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে চায় বা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছে যে তারেক রহমান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার্স রাইট নাও ইন বাংলাদেশ। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি? সরকার গঠন নিয়ে কি ভাবছেন তারেক রহমান? জয় পেলে কিভাবে দেশ গড়তে চায় বিএনপি? সেই সঙ্গে দেশ ও জনগণ নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে চান কূটনীতিকরা। তারেক জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এখন বাংলাদেশের, যদিও তিনি বাইরে থাকেন। তার প্রতি সবার তৈরি হয়েছে যে তার সাথে আগে জিজ্ঞেস করে নেই। তারা বুঝতে চাইবে যে ভবিষ্যতে কি হচ্ছে, এই আসলে কি হবে, ও আসলে কি হবে। বাংলাদেশের জন্য এটা ইতিবাচক, ওইসব দেশের জন্য ভালো, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা পরে বোঝা যাবে। এখন যে নতুন করে আবার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, সেইটা আমি মনে করি পুরোটাই ইতিবাচক এবং আমাদের দেশের জন্য কোনো ক্ষতির কারণ এর মধ্যে নাই। জানা গেছে, কূটনীতিকদের আলাপচারিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবাইকে নিয়ে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করবে বিএনপি। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন জুলাই গণ অভ্যুত্থান দিবস। পর্তুগাল, ওমান, কুয়েত ও জার্মানি সহ নানা দেশে বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেমিটেন্স যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবসে ছিল আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। কাউন্সিলর ও দূতালয়ের প্রধান এস.এম. গোলাম সারোয়ারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক। করে তখনই দিতে পারবে যখন আমরা সবাই আমাদের কাজটি সঠিকভাবে করব। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠের পর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনার দিবসটি পটভূমি তুলে ধরা হয়। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতার পেছনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য। গণ অভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ।
বিভিন্ন দেশ থেকে তারা এই যে দেশের জন্য তারা কিন্তু তাদের যে ভূমিকা সেটি তারা রেখেছে। দুর্নীতিবাজ সরকার বাংলার মাটিতে যেন না আসে। অন্যদিকে জার্মানির বার্লিনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সভায় বিএনপির সাবেক নেতারা অংশ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনার গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সর্বস্তরের প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক এই দিনটি যেন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে, এই প্রত্যাশায় শেষ হয় প্রবাসের আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিল্লি পুলিশ এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পর এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যবাসী ও বাম দল সিপিআইএম। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর উচিত ভিন রাজ্যে কর্মরত 22 লাখ বাঙালিকে ফিরিয়ে এনে বাংলায় কর্মসংস্থান গড়ে তোলা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। বিতর্কিত সেই চিঠির কপি শেয়ার করে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে জানিয়েছেন, অপমানজনক, দেশবিরোধী ও এটি অসাংবিধানিক। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশকে বাঙালি বিরোধী ও বাঙালি বিদ্বেষী বলেও মন্তব্য করেছিলেন। বাংলা ভাষাকে অপমান করার জন্য পশ্চিমবঙ্গবাসীকে তীব্র প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন তিনি। চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লিতে বাংলাদেশি সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর দিল্লি পুলিশ বঙ্গভবনের কাছে বাংলাদেশি ভাষার অনুবাদক চেয়ে একটি চিঠি পাঠান, যা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। বাংলা এবং বাঙালিকে পরিকল্পিতভাবে, প্রশাসনিক ভুল নয়, পরিকল্পিতভাবে চক্রান্ত করে অসম্মান করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, শিকড় ধরে টান ধরা হচ্ছে। বঙ্গভবন হলো দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথি ভবন। ঘটনায় সরব হয়েছেন বামেরাও। সংবিধানের 8ম তফসিলে আমাদের দেশের ভাষা কি কি আছে তার মধ্যে লেখা আছে বাংলা। আদৌ যদি বাংলাদেশি ভাষা বলে যদি কিছু থাকতো তাহলে তো বাংলাদেশের এমবাসি কিছু লিখবে, বঙ্গবন্ধুকে কি করে লিখবে? আর যদি বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলা সরকারের যদি ন্যূনতম মর্যাদা বোধ থাকে, তাহলে সুপ্রিম কোর্টে কেস করা উচিত এক্ষুনি দিল্লি পুলিশের বিরুদ্ধে, এবং হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত। কলকাতাবাসী বলছেন, শুধু বিজেপি নয়, ভারতের কোনো কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালিকে গুরুত্ব দেয় না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনো কেন্দ্র সরকার বাঙালিদেরকে তার ন্যায্য দাবি, ন্যায্য অধিকার দেয়নি। ভোটের সময় আপনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, আপনি করছেন তাদের শুভেচ্ছা, কিন্তু এই ভোটের সময় বাংলা ভাষা প্রেম দেখে লাভ নেই। যদি বাংলা ভাষার প্রেম দেখানো হয় তাহলে বাঙালি কাজের ব্যবস্থা করুন। 30 লাখ আজ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে। আজকে এই রাজ্য সরকার যদি ভূমিপুত্র সংরক্ষণ ব্যবস্থা করত, এই 30 লাখকে কি বাইরে যেতে হতো? ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। স্কটল্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও শহীদদের স্মরণ করা হয়। গণতন্ত্র, জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রহিম জাকির। প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বারের সাবেক সহসভাপতি আব্দুল জব্বার ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন খন্দকার জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন আবুল হাসনাত। বক্তব্য রাখেন ইরফানুল হক পাটোয়ারি ও ইকবাল মোড়ল সহ অনেকে। আগামী 9 নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে মর্যাদাপূর্ণ রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড, বিবিএ অ্যাওয়ার্ড 2025। ওয়েস্টমিনিস্টার পার্ক প্লাজায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হবে যুক্তরাজ্যে বাংলাদেশি কারি শিল্পের 65 বছর পূর্তি। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ঐতিহ্যের গৌরব, আগামী প্রেরণা। আয়োজকরা বলছেন, এটি হবে এক ঐতিহাসিক মাইলফলক। এবারের লক্ষ্য তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং বিশেষভাবে নারীদের রন্ধন শিল্পের নেতৃত্বে আনা। পুরস্কৃত করা হবে রন্ধন শিল্পের সেরা প্রতিভাদের। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে প্রশিক্ষণ ও অনুপ্রেরণার আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সেলিব্রিটি শেফ, মিডিয়া প্রতিনিধি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের 18 অ্যানুয়াল অ্যাওয়ার্ড এন্ড ডিনার ডিক্লারেশন দিলাম এবং আমাদের 65th ইয়ার অফ সেলিব্রেশন আমরা এখানে করব। আগামী সানডে 9th অফ নভেম্বর আমরা ওয়েস্টমিনিস্টার পার্ক প্লাজাতে আমাদের অ্যাওয়ার্ড এন্ড ডিনার হবে। Beautiful organization in the world, one of the biggest, one of the best organization. It's well known. বিদেশে নিষ্ঠা, পরিশ্রম আর আধুনিক চিন্তা এই তিনের সমন্বয় ওমানের কৃষিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের এক রেমিটেন্স যোদ্ধা। কৃষিকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার এই বিশাল আয়ের একটি বড় অংশ তিনি নিয়মিত বাংলাদেশে পাঠান রেমিটেন্স হিসেবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার সিআইপি হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন তাকে। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ওমানের মরুভূমিতে চট্টগ্রামের পটিয়ার উপজেলা মোহাম্মদ নাজিবউদ্দিন গড়ে তুলেছেন বিস্তৃত সবজি বাগান, যেখানে প্রতিদিন কাজ করছেন প্রায় 800 শ্রমিক। নানান ধরনের ওষুধ খরচ বা যাবতীয় সরঞ্জাম সব কিছু কিন্তু কোম্পানি বহন করে থাকে। এখানে আমাদেরকে 1 তারিখ হইতে 3 তারিখের ভিতরে আমাদের সবার বেতন দিয়ে দেয় এবং এখানে কেউ দেরি করে কেউ বেতনও দেয় না, সবাই সুখে শান্তিতে আছে। আর একটা আমাদের মাজরা আছে হালকা মেলে, ওইসে 100 একর, ওইটা আমরা ফসল আবাদ করেছি দিয়ে নতুনভাবে ফসল আসতেছে, এটা নতুনভাবে আবার আবাদ করতেছি। বাগানে উৎপাদিত শাকসবজি সরবরাহ হচ্ছে ওমানের বিভিন্ন অঞ্চলে আর রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারেও। নাজিমউদ্দিন আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত জাতের বীজ, সার ও ওষুধ আমদানি করে কৃষিকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায়। শুধু কৃষক নন, তিনি একজন সফল উদ্যোক্তা। তার উদ্যোগে প্রবাসে তৈরি হয়েছে শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স, অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। যারা মধ্যপ্রাচ্যে আছেন এরা চাইলে কৃষি সেক্টরে ইনভেস্ট করতে পারে এবং আমি মনে করি কৃষি সেক্টর একটি লাভজনক ব্যবসা, এক্ষেত্রে লসের সম্ভাবনা খুবই কম। নাজিমউদ্দিনের গল্প প্রমাণ করে প্রবাসীও সুযোগ তৈরি করা যায় যদি থাকে ইচ্ছা, পরিশ্রম আর দূরদর্শিতা। হ্যাঁ, ঠিক আছে। এই অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ সরকার তাকে দিয়েছে সম্মানজনক সিআইপি মর্যাদা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমন্ত্রণ আরেকবার প্রবাসী সংবাদে। আগামী বছরে রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময় প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় বুধবার এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। ফেব্রুয়ারি প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা হবে। অন্যদিকে ইসি থেকে চাহিদা দিলে নির্বাচনী বাজেট বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অবশেষে চলতে শুরু করলো নির্বাচনী ট্রেন। ফেব্রুয়ারি মাসে রোজার আগেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরদিনই প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এএমএম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের মুখোমুখি সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আগে তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। আপনাদের সাথে একটা বিশাল এনগেজমেন্ট। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় কমিশন, তবে এআই এর অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। আগস্টের মধ্যে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণ আর সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ করা হবে বলে জানান সিইসি। আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। একটা আইটেম বোধ আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এদিকে অর্থ উপদেষ্টা সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মিটিং শেষে জানিয়েছেন, কমিশন থেকে চাহিদা দিলে নির্বাচন নিয়ে বাজেট বরাদ্দ দেওয়া হবে। বাজেট নিয়ে নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করবো না করবো না। অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজন করতেই এবার এগোচ্ছে নির্বাচনী ট্রেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিশ্চিত করতে হবে গণতন্ত্রের পথ চলা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি আয়োজিত র্যালির আগে সমাবেশে নির্বাচনের সময় আর জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের শীর্ষ এই নেতা। বলেন, ফেব্রুয়ারিতে ভোট জানার পর অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে গত বছরের ৫ আগস্ট পালিয়ে যায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিজয় হয় গণতন্ত্রকামী মানুষের, ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। দিনটিকে উদযাপন করতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীদের গন্তব্য নয়াপল্টন। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন থেকে ফকিরাপুল ও কাকরাইলমুখী সড়ক। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিজয় র্যালি। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। অংশ নেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ঢাকা বিভাগের সব জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরের লাখ লাখ নেতাকর্মী। র্যালিটি নাইটেঙ্গেল মোড় দিয়ে বিজয়নগর, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। লাখো জনতার সামনে তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা গুম, খুন ও নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে কার্যত আয়নাঘরে পরিণত করেছিল। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশুও রেহাই পায়নি। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তাকে স্বাগত জানান তারেক রহমান। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, এই ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। তারেক রহমান বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্মাণ করতে হবে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, তারপর অনেকটাই উজ্জীবিত দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের।
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সংকট অনেকটাই কেটে যাবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি মনে করে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ সমৃদ্ধ হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে নতুন সংবিধানে জুলাই সনদ যুক্ত চায় দলটি। এদিকে জামায়াত বলছে জুলাই ঘোষণায় জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে বলেও জানায় দলটি। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই ঘোষণার পর রাজনীতির আকাশে কাটতে শুরু করেছে অনিশ্চয়তার কালো মেঘ। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা দিয়েছেন জুলাই যোদ্ধাদের স্বীকৃতি। সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে 28 দফা ঘোষণায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দিয়েছেন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ফেব্রুয়ারিতে ভোট ও জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি জানায় এর মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। নির্বাচন ছাড়া কিছুতেই বিশ্বাস করে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া, এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি, তবে জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করে তার আলোকেই নির্বাচন চায় দলটি। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই ঘোষণাপত্রে হতাশ জামাত। দলটি বলছে এতে জনপ্রত্যাশা পূরণ হয়নি, নির্বাচনে উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমিরে জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে, এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সরকারকে জনপ্রত্যাশা পূরণে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। পিআর পদ্ধতিটা হচ্ছে নাইন আলচিকো, নিউজ 24। এই ছিল প্রবাসী সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।